চোখ মুছে সোফায় গিয়ে বস। মিষ্টি ধীর পায়ে এগিয়ে গিয়ে সোফায় বসে। রাদিফ উঠে দরজা খুলে দিয়ে সাজিদকে উদ্দেশ্য করে বলে, সাজিদ, ভেতর আয়। সাজিদ কাজীকে নিয়ে ভেতরে আসে। রাদিফ গিয়ে মিষ্টির পাশে বসে পড়ে। সাজিদ বলে, রাফিদ, কাজী বলল বিয়ের সাক্ষী লাগে দুজন। আমি আলিফকে ডেকে আনছি। যা। সাজিদ আলিফকে ডেকে নিয়ে আসে। রুমের দরজাও লাগিয়ে দেয়। কাজী বিয়ে পড়াতে শুরু করে। কাজীর শেষ বাক্যে মিষ্টিকে কবুল বলতে বলে। বলো মা আলহামদুলিল্লাহ কবুল। মিষ্টি এক সেকেন্ডও দেরি করে না। রাদিফের হাত শক্ত করে ধরে সাথে সাথে বলে ওঠে, আলহামদুলিল্লাহ কবুল। কাজী লোকটা হেসেই বলে, আরেকবার বলো। আলহামদুলিল্লাহ কবুল। আরেকবার বলো। আলহামদুলিল্লাহ কবুল। কাজী সাথে সাথে আলহামদুলিল্লাহ বলে উঠল। একই সাথে রাদিফকেও বলতে বলা হয়। রাদিফ ঠিক একইভাবে বলে। রাজি বিয়ে পড়ানোর পর্ব শেষ করে চলে যায়। রাদিফ মিষ্টি আসার আগেই কাজীকে টাকা দিয়ে বসিয়ে রেখেছিল। সাজিদ আর আলিফও রাদিফের সাথে হাত মিলিয়ে কংগ্রেচুলেশন বলে চলে যায়। ঠিক তখনও রাদিফের এক হাত শক্ত করেই ধরেছিল মিষ্টি। রাদিফের ফোন বেজে ওঠে, তাই মিষ্টির হাত ছাড়িয়ে উঠে দাঁড়ায়। মিষ্টি তো মহা খুশি। তার খুশি প্রকাশ করার কোনো ভাষাই খুঁজে পাচ্ছে না। রাদিফকে তো তার আরেকটা বন্ধু রোহান আজ তার বন্ধুগুলো ছিল বলেই এই প্ল্যান সাকসেস করতে পেরেছে। রাদিফ কল রিসিভ করে। হ্যালো রাফিদ, তুই কি তোর বাড়িতে? কেন? তোর লাগেজ রয়েছে, নিয়ে আসছি আমি। ঠিক আছে, নিয়ে আয়। রাদিফ ফোন কেটে দিয়ে পেছনে ফিরে দাঁড়াতেই মিষ্টি এসে তাকে জড়িয়ে ধরে। মিষ্টি কাঁদছে। রাদিফও হাত উঠিয়ে মিষ্টিকে জড়িয়ে ধরে। রাদিফ ধীর গলায় বলে ওঠে, অনেক কেঁদেছিস, তোকে আর কাঁদতে দেবো না, তাকা আমার দিকে। মিষ্টি মাথা তুলে তাকায়। রাদিফ আদেশ করে বলে, চোখের পানি মোছ, এনে টিস্যু। মিষ্টি টিস্যু নিয়ে চোখের পানি মুছে ফেলে। রাদিফ বলে, তোকে যদি এর পরে কোনো কারণে কাঁদতে দেখি তাহলে তোর খবর আছে। এখন তোর উপরে সম্পূর্ণ অধিকার আমার। এখন আমার অনুমতি ছাড়া কাঁদতেও পারবি না। মিষ্টি মাথা নাড়িয়ে বলে ওঠে, ঠিক আছে, আর কাঁদতে দেখবে না। এখন এদিকে আয়, ছবি তুলব। রাদিফ মিষ্টিকে সাথে নিয়ে সেলফি তোলে। সেটা সাথে সাথেই রাজের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেয়। সাথে সাইমনের হোয়াটসঅ্যাপ নাম্বারেও পাঠিয়ে দেয়। সাইমন দেখে সাথে সাথেই মেসেজ দেয়, ভাই কংগ্রাচুলেশন, এইবারের মতো বেঁচে গেলে। যদি মিষ্টিকে বিয়ে না করতি তাহলে তোর খবর ছিল। আর ভাই, তোরাও অনেক ভালো থাক, আর তোদের বিবাহিত জীবন সুখের হোক। এই মেসেজ পড়ে রাদীপ কিছু লিখতে যাবে, ঠিক তখনই সাইমন আবার আরেকটা মেসেজ দেয়। ভাই, তোর খাট কি নতুন? এই মেসেজটা পড়ে রাদিফ দাঁতে দাঁত চেপে মেসেজ লেখে, শালাতের বোন এসে পরীক্ষা করে যাস, নতুন নাকি পুরনো। সাইমন রাদিফের মেসেজ পড়ে হাসতে থাকে। এরপরে কল দেয়। রাদিফ কল রিসিভ করে কানে নিতেই সাইমন বলে, ভাই, কি করছিস এখন? ভাবি কি তোর সাথেই আছে? রাদিফ মিষ্টির দিকে তাকিয়ে বলে, সাথী আছে। একটু লাউডে দে, কংগ্রাচুলেশন বলি। রাদিফ লাউডে দেয়। ওপাশ থেকে সাইমন বলে, ভাবি, কংগ্রাচুলেশন। রাহার রাজ কোথায়? এরপরে রাদিফ ফোনটা লাউডস্পিকার অফ করে বেলকুনিতে চলে আসে। এরপরে বলে, রুমে আছে। ও ভাই, ওদের দেখে রাখিস। আর আমি এখন তাহলে রাখছি, পরে কথা বলবো। এই রাদীপ, শোন শোন, একটা কথা শোন। কি বল। সাইমন হেসে হেসে বলে, ভাই, তোর যে রাগ, মনে তো হয় না আজ এত ঝামেলা করে বউয়ের সাথে কিছু করবি। মাথায় রাগ উঠে থাকবে, তবুও বলি ভাই, বাসর রাতে বিড়াল, বাসর রাতেই মারিস। এই শুনে রাদিফ থমকে ওঠে। শালা ফোন রাখ। রাদিফ ফোন নিজেই কেটে দিয়ে রুমে আসে। এরপরে মিষ্টির হাত ধরে ওকে নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। সিঁড়ির রেলিংয়ের কাছে এসে দাঁড়ায় মিষ্টিকে নিয়ে। রাদিফ সবাইকে অ্যালার্ট করতে উপর থেকে একটা ফুলদানি নিচে ফেলে দেয়। সবাই বিকট শব্দ পেয়ে ভাঙা ফুলদানির দিকে তাকায়। ঠিক তখনই রাদিফ আরেকটা ফুলদানি ফেলে দেয়। সবাই এবার উপরে তাকায়। রাদিফ আর মিষ্টিকে দেখে সাইমা চৌধুরী আর রুমানা চৌধুরী দুজনের দিকে তাকিয়ে হেসে উঠল। আবার কেউ কেউ ওদের দিকে অবাক হলো। তুহিনের বাড়ির লোক ওদের দিকে রেগে গিয়ে একপাশে দাঁড়িয়ে রইল। চলে যেতেন, কিন্তু তুহিনরা আসছে বলে ওদের অপেক্ষায় রয়েছে। রাদিফ রাশেদ চৌধুরীর দিকে তাকিয়ে তাকে উদ্দেশ্য করে বলে, দেখলে তো, আমি আমার ভালোবাসা পেয়েই ছাড়লাম। তুমি কিচ্ছুটি করে আমাকে আলাদা রাখতে পারলে না। রাশেদ চৌধুরী নিচু স্বরে বলেন, তোমাদের ভালোবাসার কাছে আমি পারতো। রাদিফ বাঁকা হেসে বলে ওঠে, যাক, যা হয় ভালোর জন্য হয়। কথা বাড়াতে চাইছে না। আর হ্যাঁ,
আমার মানে এইবারের ছেলের আর এইবারের জামাইয়ের খিদে পেয়েছে। 5 মিনিটের মধ্যে যেন খাবার উপরে আসে। এই বলে রাদিফ আবার মিষ্টিকে নিয়ে নিজের রুমেই চলে যায়। রাজ আর রাহা দুজনেই শুয়ে আছে। রাহা রাজের বুকে মুখ লুকিয়ে শুয়ে আছে, ঘুমায়নি। রাজ হাত বাড়িয়ে ফোন নিয়ে রাশেদের পাঠানো ছবিটা দেখা মাত্রই রাহাকে ডেকে বলে, এই ওঠো তো, দেখো কি দিয়েছে রাদিফ। রাহা পট করে মাথা তুলে বসে, রাজও বসে। এরপরে ছবিটা রাহাকে দেখায়। রাহা ছবিটা দেখে খুশিতে কথা বলার ভাষাই খুঁজে পাচ্ছে না, প্রায় লাফাতেই থাকে। বিছানা থেকে নেমে লাইট জ্বালিয়ে আবার রাজের কাছে এসে জোর করে বলে ওঠে, ইস, কি যে খুশি লাগছে, খুশিতে যে কি করতে ইচ্ছে করছে। রাহা খুশিতে রাজের গালে চুমু খেয়ে রাজকে জড়িয়ে ধরে বলে, ভাইয়া অবশেষে বিয়ে করেছে মিষ্টিকে, জানো খুব খুব খুশি হয়েছি। রাহা এই বলে সাথে সাথে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলে, চলো সাইমন ভাইয়াকে আর মেয়েডকে বলে আসি, তাড়াতাড়ি চলো। রাজ নেমে যায় রাহার সাথে। রাহা খুশিতে প্রায় নাচতে নাচতেই যাচ্ছে। রাজ ওকে ধরে বোঝানোর কণ্ঠে বলে, আস্তে আস্তে হাঁটো, তুমি কি ভুলে যাচ্ছ তোমার মাঝে আরও একজন আছে? এইভাবে হাঁটতে গিয়ে যদি পড়ে যাও তখন ও ব্যথা পাবে তো। রাহা রাজকে ধরে দোপাটি দাঁত বের করে হেসে বলে, আসলে খুশিতে মনেই ছিল না আর অমন করে হাঁটবো না, চলো। রাদিফ মিষ্টিকে নিয়ে রুমে আসে। মিষ্টি বিছানায় বসে। রাদিফ আয়নার সামনে গিয়ে নিজেকে দেখতে দেখতে মিষ্টিকে উদ্দেশ্য করে বলে ওঠে, খেয়েছিস? না, খাসনি কেন? তোকে খেতে দেয়নি কেউ? দিয়েছিল, ইচ্ছে হয়নি, খাইনি। রাদিফ আর মিষ্টি চলে যাওয়ার পরই রাশেদ চৌধুরী সাইমা চৌধুরীকে বলেন, তুমি আর ভাবি মিলে রাফিদের জন্য খাবার নিয়ে যাও, আর রুবেল তুই রাফিদের বন্ধুগুলোর খাওয়ার ব্যবস্থা কর। রুবেল চৌধুরী রাদিফের বন্ধুদের ডেকেই সাথে নিয়ে চলে যায়। সাইমা চৌধুরী ও রাশেদ চৌধুরীর কথায় সম্মতি জানিয়ে রোমানা চৌধুরীকে নিয়ে চলে যান। রাদিফের জন্য খাবার নিয়ে উপরে আসে দুইজনেই যে কতটা খুশি হয়েছে বলার বাইরে। তারা দুইজনই রাদিফের রুমে ঢোকে। মিষ্টি বিছানায় বসেছিল, রাদিফ তখন ওয়াশরুমে ছিল। দুজনেই খাবার সোফার টেবিলে রেখে মিষ্টির কাছে আসে। সাইমা চৌধুরী মেয়ের মাথায় হাত রেখে কান্নাজড়িত কণ্ঠে বলে ওঠেন, আল্লাহ তোদের আবার এক করেছে, দোয়া করি তোরা যেন ভালো থাকিস। রোমানা চৌধুরীও কান্নামাখা গলায় বলে ওঠেন, ভাবতেই পারিনি ও এইভাবে ফিরে এসে তোকে বিয়ে করবে। সাইমা চৌধুরী মিষ্টির হাত ধরে বলেন, ওর আজ রাগ উঠে আছে, ওর যা বলে তাই করিস, মিলেমিশে থাকিস। আমরা এখন যাই। এই রোমানা চল। চলো ভাবি, ওদের নিজেদের মতো থাকতে দাও। দুজনেই চলে গেলেন। রাদিফ ওয়াশরুম থেকে বের হলো, ব্লেজার খুলে ওয়াশরুমে গিয়েছিল। এখন শুধু কালো টি শার্ট আর কালো প্যান্ট পরাই রয়েছে। মিষ্টি একধানে রাদিফের দিকে তাকিয়ে আছে। এই বেশে এত সুন্দর লাগছে রাদিফকে যে চোখ ফেরানো মুশকিল মিষ্টির কাছে। রাদিফ টাওয়াল রেখে মিষ্টির দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে, আমাকে তাকে বাদ দিয়ে চুপচাপ খেয়ে নে। মিষ্টি চোখ নামিয়ে বলে, তুমি আগে খেয়ে নাও, তারপর খাবো। রাদিফ বাঁকা হেসে বলে, বাবা, এখন থেকে আমাকে মেনে চলা শুরু করেছিস, খুবই ভালো। মিষ্টি নাক মুখ কুচকে বলে ওঠে, মানে? আমার এত কিছু বলার সময় নেই, খেতে পেয়েছে। রাদিফ খেতে বসে পড়ে। সেই এয়ারপোর্ট থেকে বেরিয়েছে, এরপর শুধু বিয়েটাতে আটকানোর জন্য কত কিছুই করে যাচ্ছে। রাদিফের খাওয়া শেষ হওয়ার পরেই উঠে দাঁড়ায়, হাত ধুতে আবার ওয়াশরুমে ঢুকে পড়ে। ওয়াশরুম থেকে বেরিয়ে এসে টিস্যু নিয়ে হাত মুছে বিছানা থেকে ব্লেজার নিয়ে পরে নেয়। এরপরে মিষ্টির দিকে তাকিয়ে বলে, রুমের দরজা ভেতর থেকে লাগিয়ে চুপচাপ খেয়ে নে। আর হ্যাঁ, আমি ছেড়ে অন্য কেউ এলে দরজা খুলবি না, মাথায় থাকে যেন। মিষ্টি উঠে দাঁড়িয়ে বলে, ঠিক আছে। রাদিফ ফোনটা বিছানায় রেখে চলে যায়। মিষ্টি রুমের দরজা লাগিয়ে খেতে বসে পড়ে। বিয়ের চিন্তায়, রাদিফের চিন্তায় খাওয়াই ভুলে গিয়েছিল। এখন আর ওর কোনো চিন্তা নেই। রাদিফকেও সে পেয়ে গিয়েছে, আবার তার সাথে বিয়েও হয়ে গিয়েছে। রাদিফ নিচে নেমে আসে, এরপরে এগিয়ে এসে সোফায় পায়ের উপরে পা তুলে বসে। রাশেদ চৌধুরী ওর একটু দূরেই বসেছিল। তিনি রাদিফকে দেখে মাথা নত করে বসে রইলেন। রাদিফ আয়েশি ভঙ্গিতে বসে রইল। আশেপাশের কেউ ওকে কিছু বলার সাহস পাচ্ছে না। এদিকে খাওয়ার প্যান্ডেল বলতে ছাদে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। সেখানে বসে বিয়ের খাবার খাচ্ছে রাদিফের বন্ধুরা। আলিফ খেতে খেতে আফসোসের সুরে বলে, বন্ধু বিয়ে খাচ্ছি, ইস কত পরিশ্রম করে এই বিয়ে খাওয়া। সাইমন থাকলে কি যে ভালো লাগতো, মিস করে গেল। সাজিদ বলে, সাইমন নেই তো কি হয়েছে, ওর ভাগেরগুলো আমরা খাবো।
দুজনের কথার মধ্যে রুবেল চৌধুরী আসেন। তিনি তিনজনকে উদ্দেশ্য করে বলে ওঠেন, তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না তো? সাজিদ মাথা নাড়িয়ে বলে ওঠে, না না আঙ্কেল, কোনো অসুবিধা হচ্ছে না। রুবেল চৌধুরী হাই তুলে একটা লোককে ডাক দিলেন। এরপর সেই লোকটা বলেন, ওদের যা যা লাগে দাও, আর ওদের খাওয়ার যেন কোনো ত্রুটি না রাখো। ঠিক আছে ভাইজান, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আছি এখানে। রুবেল চৌধুরী চলে গেলেন। আর সাথে সাথে লোকটা ওদের বলে ওঠে, তোমাদের কিছু লাগবে? সাজিদ বলে ওঠে, লাগবে। এই যে দেখুন, প্লেটে মাংস নেই, রোস্ট নেই। এক্ষুনি নিয়ে আসছি। বলে সাথে সাথেই চলে গেল। সোহাগ সাজিদকে হালকা ধাক্কা দিয়ে বলে, তুই কি বলছিস, সে খাবি? সাজিদ আস্তে করে ধমক দিয়ে বলে, চুপচাপ খেয়ে যা, এত কথা বলিস কেন? এমনিতেই সকাল থেকে এইটা সেইটা করেই যাচ্ছি, খাবো না তো কি করব? আর তোরা যে বিয়ে করে খাওয়াবি না, রাদিফের বেলায় যখন সুযোগ পেয়েছি, তাহলে হাতছাড়া করব কেন? বলতে সেই লোকটার সাথে আরও একটি লোক আসে। দুজনেই দুই হাতে পোলাও, রোস্ট, মাংস আরও খাবার খাওয়ার মাঝে আলিফ বলে ওঠে, তোরা কি রোহানের কথা ভুলে গেছিস? বেচারাও তো আমাদের সাথে ছিল। ইস, সাইমনের মতো ও মিস করে গেল। সোহাগ বলে, তোর বেচারার কাজ শেষ হয়নি এখনো, হলে দেখবি চলে আসবে। সাজিদ ফোন বের করে তিনজনে মিলে একটা ছবি তোলে। সেই ছবিটা স্টোরি দেয়। বাম হাতে ক্যাপশন লেখে, বন্ধুর বিয়ের দাওয়াত খাওয়া ডান। হঠাৎ চৌধুরী বাড়িতে বর বেশে হুড়মুড়িয়ে ঢুকে তুহিন, পিছনে সোহেল সিকদার আর নয়ন। রাত হওয়ার কারণে তুহিনের চাচারা চলে গিয়েছেন, আর থাকবেনই বা কেন। তখন ড্রয়িং রুমে ছিল রাশেদ চৌধুরী, রুবেল চৌধুরী আর রাদিফ। আর কেউ নেই। রাদিফের কথায় সবাই নিজেদের রুমে চলে গিয়েছে। তুহিন, সোহেল সিকদার আর নয়ন ড্রয়িং রুমে সেই রায়হান নামের ছেলেটাকে দেখতে পেয়ে ভূত দেখার মতো চমকে উঠল। এই ছেলেই ওদের ভুল জায়গায় রেখে গাড়ির চাকা পাঞ্চার করে দিয়ে এসেছে। সোহেল সিকদার রাগী কণ্ঠে রাদিফকে বলেন, এই ছেলে, তুমি এখানে কি করছো? আর রাশেদ, জানিস এই ছেলে আমাদের ওইখানে রেখে এসেছিল। রাশেদ চৌধুরী ও রুবেল চৌধুরী একটু অবাক হলেন না। তারা জানতেন এটা রাদিফেরই কাজ। সোহেল সিকদার রাদিফের দিকে তাকিয়ে বলেন, কি দরকার ছিল তোমার এসব করার? আর রাশেদ, ও এই বাড়িতে কি করে? আর তুই কিছু বলছিস না কেন? রাদিফ চোয়াল শক্ত করে বসে রইল। রাশেদ চৌধুরী বলেন, এই বাড়ির ছেলে, ও রুবেলের একমাত্র ছেলে রাফিদ, ওকে কি বলবো? সোহেল সিকদার কপালে ভাঁজ ফেলে বলেন, কি বলছিস? ও রুবেল ভাইয়ের ছেলে? তাহলে ও আমাদের সাথে এমন করলো কেন? কতটা সময় পেরিয়ে গেল বিয়ের, নিশ্চয় সবাই, এমনকি কাজীও চলে গিয়েছে। রাশেদ চৌধুরী ইতস্ত নিয়ে বলেন, কাজী বিয়ে পড়িয়ে চলে গিয়েছে। তুহিন এগিয়ে এসে বলে, আমার মাথা খারাপ হয়ে গিয়েছে, ওর বিয়ে আমার সাথেই হওয়ার কথা ছিল, তাহলে কার সাথে বিয়ে পড়িয়ে চলে গিয়েছে? রাশেদ চৌধুরী রাদিফের দিকে এক নজর তাকিয়ে সোহেল সিকদারকে বলেন, রাফিদ আমার ছেলে মেয়েকে ভালোবাসতো, আমি ওদের আলাদা করে দিয়েছিলাম। এরপরে রাফিদ আজ ফিরে এসে তোদের সাথে এমন করছে, আর রাফিদের সাথে মিষ্টির বিয়ে দিয়েছি। সোহেল সিকদার সাথে সাথেই বলেন, কি বলছিস সেগুলো? রাশেদ চৌধুরী নিচু গলায় বলেন। রাশেদ চৌধুরী ও রুবেল চৌধুরী সোহেল সিকদারকে বোঝালেন। তিনি প্রথমে রাগ করেছিলেন ঠিকই, কিন্তু পরে আর রাগ করে থাকতে পারলেন না। তিনি একদিকে বেশ নরম মনের মানুষ। তিনি সবটা বুঝতে পেরেই বলেন, যাক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। ভালো থাকুক মিষ্টি রাদিফের কাছে, আল্লাহ ওদের কষ্টের পর সুখ দিক। এর মাঝে বাড়িতে ঢুকলো রাদিফের বন্ধু রোহান। রাদিফের লাগেজ নিয়ে এসেছে। ওকে দেখে সোহেল সিকদার, তুহিন আর নয়ন চমকে উঠল। এই ছেলে ছিল ওদের গাড়ির ড্রাইভার। 2 দিন আগে এই রোহান অনেক আকুতি মিনতি করে ড্রাইভারের কাজ নিয়েছিল। সোহেল সিকদার বলে, তুমি না তোমার বইয়ের ডেলিভারি হবে বলে চলে গেলে? রোহান বাঁকা হেসে বলে, কি যে বলেন আঙ্কেল, আপনি এত কিছু দেখার পরও বুঝতে পারেননি কথাগুলো মিথ্যে ছিল? আর আমি এখনও বিয়েই করিনি। সোহেল সিকদার এগিয়ে আসেন রাদিফের দিকে। রাদিফ বসা থেকে উঠে দাঁড়ালো। সোহেল সিকদার রাদিফের কাঁধে হাত রেখে বলেন, তোমার বুদ্ধির প্রশংসা করতে হয়। অনেক অনেক ভালো থেকো, আর মিষ্টিকেও ভালো রেখো। ও কিন্তু আমারও মেয়ে, ওর অযত্ন করো না। রাদিফ স্বাভাবিক কণ্ঠে বলে, রাখবো, দোয়া করবেন। অবশ্যই, সব সময় করব। সোহেল সিকদার এগিয়ে এসে রাশেদ চৌধুরীকে বলেন, বন্ধু, আজ তাহলে আসি। তুই ভাবিস না এই ঘটনার পরে তোকে ভুল বুঝবো।
তুই আমার ওই বন্ধু থাকবি। সোহেল শিকদার চলে যাওয়ার জন্য হাঁটা দিলেন। নয়নও সাথে গেল। তুহিন ফিরে এসে রাদিফের সামনে দাঁড়ালো। রাদিফ তপ্ত শ্বাস ছেড়ে বসলো। রাদিফের বসে পড়াতে তুহিন একটু অপমান বোধ করলো। তুহিন হালকা ঝুঁকে রাদিফকে বলে, আজ যা করলি আমার বাবা বিষয়টা নিয়ে মনে হয় না আর কিছুই বলবে। এই বলে ভাবিস না যে আমি তোকে ছেড়ে দিব, বলে আমিও তোকে ছেড়ে দিব, তোকে আমি দেখে নেব। রাদিফ তাতে দাঁত চেপে নিজের রিভলভার বের করে। পাশ থেকে রুবেল চৌধুরী ইশারা করে চুপ থাকতে বলে। রাদিফ দাঁত চেপে তুহিনকে বলে, দেখতে এসে আবার নিজের প্রাণ হারাস না। তুহিন মাথা নাড়িয়ে বলে, চ্যালেঞ্জ। রাদিফ শক্ত কণ্ঠে বলে, অ্যাকসেপ্টেড। বাইরে থেকে সোহেল শিকদার তুহিনকে ডেকে উঠলেন। তুহিন আর কিছু না বলে সোজা চলে গেল। রাদিফ রাগে ফুঁসছে। তুহিন হাতের কাছ থেকে চলে যাওয়ার আজ ছাড়া পেয়ে গেল, কিন্তু এরপরে রাদিফ ওকে ধরবেই। রাদিফ কথাগুলো ভাবতে ভাবতেই যেন আরও রাগ উঠছে। ইচ্ছে করছে চোখের সামনে সবাইকে ধুমধাম করে গুলি করতে। রাশেদ চৌধুরী আর রুবেল চৌধুরী দুজনেই বুঝতে পারেন এই ছেলের রাগ উঠে গেছে। রাশেদ চৌধুরী সাহস নিয়ে এগিয়ে এসে রাদিফকে বলেন রুমে গিয়ে শুয়ে পড়তে, অনেক রাত হয়েছে। রাদিফ কোনো উত্তর না দিয়ে উঠে হনহন করে চলে গেল। মিষ্টি বসে থাকতে থাকতে মাত্রই ঘুমিয়ে পড়েছে। রাদিফ এসে 2বার নক করেছে। ওর থেকে উত্তর না পেয়ে একটু জোরেই বলে, হেই, দরজা খোল। রাদিফের ডাকে মিষ্টির কাঁচা ঘুমটা ভেঙে যায়। সাথে সাথে দরজা খুলে দেয়। রাদিফ রুমে ঢুকে মিষ্টি তৎক্ষণাৎ রাদিফকে বলে, আমি একটু নিজের রুমে যাচ্ছি, ড্রেস চেঞ্জ করে আসছি। রাদিফের মেজাজ এমনিতেই তিরিক্ষি, তার মধ্যে আবার এই কথা। রাদিফ চোখ পাকিয়ে তাকায় মিষ্টির দিকে আর দাঁত কিরমির করতে করতে বলে, আমাকে কি পরপুরুষ মনে হয় তোর? এখানে চেঞ্জ করলে আমি দেখে নেব, আর তাতে তোর মাল জীবন চাঙ্গে উঠে যাবে। নিজের রুম থেকে ড্রেস নিয়ে এই রুমে আসবি। আজ দেখব তোর মান সম্মান কোথায় যায়। মিষ্টি নাক মুখ খিচে বন্ধ করে বলে ওঠে, ছি, কি বলে? রাদিফ চোখ বন্ধ করে কর্কশ গলায় বলে, এই, সবাই নষ্ট করে বাদ দিয়ে যা, নিজের রুম থেকে ড্রেস নিয়ে আয়। আর শোন, এখন ড্রেস নিয়ে এসে যদি আবার বলিস অন্য একটা জিনিস আনতে যাবি, তখনই মার খাবি। এমনিতে মেজাজ খারাপ, যা যে জিনিস লাগবে সব নিয়ে আয়। মিষ্টি মুখ বেঞ্চি কেটে বলে, যাচ্ছি। মিষ্টি চলে গেল। রাদিফ নিজের লাগেজ খুলে জামা কাপড় বের করে কাবার্ডে তুলে রাখলো। মিনিট 10 পরে মিষ্টি রুমে এলো। একটা অন্যায় করে সব জিনিসপত্র বেঁধে নিয়ে এসেছে। সেগুলো বিছানায় রেখে ওনার গিট খুললো। শাড়ি, 3 পিস, তারপরে স্নো পাউডার, যা যা লাগে সবই নিয়ে এসেছে। রাদিফ টি শার্ট, ট্রাউজার আর টাওয়াল নিয়ে ওয়াশরুমে যেতে যেতেই বলে, তোর জিনিসগুলো কাপড়ে তুলে রাখ, আমি শাওয়ার নিয়ে আসছি। মিষ্টির সাথে সাথে রাদিফের দিকে এগিয়ে এসে বলে ওঠে, তুমি এই শীতের মধ্যে এখন শাওয়ার নিতে যাবে? রাদিফ ওয়াশরুমে ঢুকে দরজা না লাগিয়ে মিষ্টির দিকে তাকিয়ে বলে, তোর বাপ কি বল আমার বদলে শাওয়ার নিতে। এই বলে সাথে সাথে ঠাস করে দরজা লাগিয়ে দিল। মিষ্টি বিড়বিড় করে বকতে লাগলো, সব সময় বাত তুলে কথা বলে, শয়তান একটা। মিষ্টি নিচের জামা কাপড় তুলে রাখলো কাবার্ডে। রাদিফের কাপড় চোপড়ের থেকে অন্য থাকে নিজের কাপড় চোপড় রাখলো। বলা তো যায় না, আবার এই নিয়ে রাদিফের রাগ উঠে যাবে। মিষ্টি হাতে এক সেট 3 পিস নিয়ে বিছানায় বসে রইল। রাদিফ বের হতেই চেঞ্জ করতে ঢুকবে। এর কিছুক্ষণ পরেই মিষ্টি 2 বান্ধবী ফিমা আর রিমো আসে। ওরা দুইজনে মিষ্টির কাছে এসে দাঁড়ায়। রিমো হেসে হেসে বলে, মিষ্টি মনে মনে বলে, হা, আসছে পরিচিত হতে। সাপের লেজে স্বচ্ছায় পা দিয়ে দিতে এসেছে সে। ফিমা বলে। রাদিফ ওয়াশরুম থেকে বের হতে হতেই বাঁকা হেসে বলে, উপস, ভুল বলে ফেললাম। কে পালাবে তোমাদের ভয়ে? ফিমা আর রিমো দুজনেই কেমন চুপ করে গেল। রাদিফ চুল মুছতে মুছতেই খোঁচা মেরে বলে, তোমাদের ভয়তে মনে হয় একটা তেলাপোকাও পালাবে না, আর এই রাতে পালাবে? ফানি। মিষ্টি মনে মনে বলে, হয়ে গেল, ওর কিছু বলার আগে এই দুটোকে বের করে দিতে হবে। মিষ্টি উঠে দাঁড়িয়ে ফিমা আর রিমোকে বলে, এই তোরা যা তো, পরে কথা বলবি, যা এখন। মিষ্টি জোরপূর্বক ফিমা আর রিমোকে বের করে দিয়ে দরজা লাগিয়ে দেয়। রাদিফ চুল মুছে টাওয়াল বিছানায় ঝরে মারে। মিষ্টি দরজার কাছ থেকে এগিয়ে আসে। রাদিফ মিষ্টির হাতে 3 পিস দেখে বলে, তুই কি এখন 3 পিস পরবে? রাদিফ মিষ্টির হাত থেকে ছো মেরে কেড়ে নিয়ে বলে, তোর ড্রেস চেঞ্জ করতে হবে না, তুই এইভাবেই থাক। রাদিফ ড্রেসটা নিয়ে কাবারে রাখে। এরপর বিছানায় এসে শুয়ে পড়ে। মিষ্টি হাবার মতো তাকিয়ে আছে রাদিফের দিকে। এরপরে খানিকটা সাহস নিয়ে বলে, তুমি তো আগে এমন রাগে ছিলে না, আর এখন কথায় কথায় ছ্যাদ করে ওঠো কেন? নতুন বউকে মিষ্টি করে কথা বলতে হয়, জানো না তুমি? রাদিফ উঠে বসে বাজখাই গলায় বলে, শয়তানের বাচ্চার সাহস কত বড়, আমার উপর দিয়ে কথা বলিস? তোর বাপও আমার উপরে কথা বলতে পারেনি আজ, আর তুই বলিস আমি কথায় কথায় ছ্যাদ করে উঠে?
বেশ করে ছ্যাদ করে উঠি। যখন নরম ছিলাম তখন তো তোর বাপ নিজের মতো যা পারে তাই করে গিয়েছে। এখন শুধু দেখবি আমি কি চিনিস। মিষ্টি বিড়বিড় করে বকতে লাগলো। রাদিফ কথাগুলো বলে আবারও শুয়ে পড়ল। এর একটু পরে রাদিফ নিজের ফোনটা মিষ্টির দিকে এগিয়ে দিয়ে বলে, আমার ফোনটা চার্জে দে। চার্জে দেখ আমার ব্যাগে। মিষ্টি ফোনটা নিয়ে রাদিফের ব্যাগ থেকে চার্জার বের করে চার্জ দেয়। এরপরে বিছানায় বসে থাকে। রাদিফ গম্ভীর গলায় বলে, বসেছিস কেন? শুয়ে পড়। আমি এভাবে শোবো? কেন, আমার পাশে শুলে মান চলে যাবে? আমি তা বলিনি, বলেছি এই লেহেঙ্গা পরে শোবো আমি। তাহলে কি পরে যেতে চাস তুই? নাইটি? মিষ্টি মিনমিন করে বলে, না মানে বলছিলাম 3 পিস হলে হবে। নাইটি পরতে চাই না আমি। রাদিফ উঠে বসে আবারও। এরপরে মিষ্টির দিকে তাকিয়ে বলে, ইচ্ছে করছে তোকে মেরে ফেলে। একটু আগে বিয়ে হয়েছে, কই শাড়ির পরের কথা বলবি তা না, কিসব পরের কথা বলছিস? মিষ্টি এবার বুঝতে পারছে রাদিফ কি বোঝাতে চেয়েছে। মিষ্টি রাদিফকে বলে, ঠিক আছে, শাড়িই পরবো। মিষ্টি চলে যায়। শাড়ি বের করে ওয়াশরুমে ঢুকে যায়। এইটা আগে বললেই হতো যে শাড়ি পরিস। এত বকাঝকা করার কি দরকার ছিল? মিষ্টিকে তার মা বলে দিয়েছে চুপচাপ থাকতে, না হলে কখন রাদিফকে বকে উঠত। রাদিফ পুনরায় আবারও শুয়ে পড়ে। বিড়বিড় করে বলে, এমনিতেই মেজাজ ভালো নেই, তার মধ্যেই মহারণের কথা। মেজাজ খারাপ বলে কই একটু কাছে এসে ভালো করে কথা বলবে তা না, ওই 10 হাত দূর থেকে কথা বলবে। যা করা উচিত তা করবে না। মাথা গরম হওয়ার মতো কাজ ঠিকই করবে। শুধু এখানে শুয়ে দেখ, দেখবি কি করি। মিষ্টি ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। কাঁচা হলুদ রঙের শাড়ি পরেছে, গায়ের রঙের সাথে প্রায় মিলে গিয়েছে। মিষ্টি এগিয়ে এসে রাদিফের ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায়। টুল টেনে বসে চুলের খোপা খুলতে থাকে। অনেকগুলো গোলাপ গুজে দিয়েছিল, সেগুলো একটা একটা করে খুলে রাখে। এরপরে চুলগুলো ভালো করে আঁচড়িয়ে বেনুনি করে নেয়। রাদিফ মিষ্টিকে দেখছে। মিষ্টি সেটা হয়তো খেয়াল করেনি। রাদিফ যেভাবে তাকিয়েছিল, মিষ্টি যদি দেখতো তাহলে অন্তত একটু মুচকি হেসে উঠত। মিষ্টি উঠে বিছানায় এসে শুয়ে পড়ে। রাদিফ উঠে বসে, মিষ্টিও বসে। রাদিফ মিষ্টির দিকে তাকিয়ে স্বাভাবিকভাবেই বলে, পানি খাবো। মিষ্টি হাত বাড়িয়ে বিছানার সাইড টেবিল থেকে পানির গ্লাসটা এনে রাদিফকে দেয়। রাদিফ অল্প একটু খেয়ে গ্লাসটা দিয়ে দেয়। মিষ্টি গ্লাসটা রেখে আবারও শুয়ে পড়ে। রাদিফ আবারও মিষ্টিকে বলে, আমার ফোনটা এনে দে। মাত্র না চার্জ দিলে? তবুও নিয়ে আয়। মিষ্টি উঠে বিছানা থেকে নেমে ফোনটা এনে দেয়। এরপরে শুয়ে পড়ে। রাদিফ আবারও বলে ওঠে, চার্জারটা নিয়ে আয়। মিষ্টি কপাল কুঁচকে বলে ওঠে, চার্জার দিয়ে কি করবে? ফোন সাইড টেবিলের কাছে চার্জ দিব। নিয়ে আসছি। মিষ্টি চার্জার এনে রাদিফকে দেয়। মিষ্টি যেই শুয়ে পড়তে যাবে ঠিক তখনই রাদিফ ফোন আর চার্জার মিষ্টি দিকে এগিয়ে দিয়ে বলে ওঠে, ফোনটা চার্জ দে। মিষ্টি রাদিফের দিকে তাকিয়ে লম্বা শ্বাস ছেড়ে বলে, দিচ্ছি। মিষ্টি ফোন চার্জ দিয়ে শুয়ে পড়তে পড়তেই ঠিক করে আবার যদি কিছু বলতে আসে বা বলে তাহলে রাদিফকে দিয়েই আনাবে, সে উঠবে না। রাদিফ শুয়ে পড়ে। কমফোর্টারের অর্ধেকের বেশি রাদিফ নিয়ে নেয়। রাতে মিষ্টি একটু কাছে আসে। মিষ্টি রাদিফকে ঘেঁষেই ছিল। মিনিট 5 এভাবেই কথা ছাড়া গেল। এরপরে রাদিফ ফুট করে মিষ্টির উপরে উঠে মিষ্টির গলায় মুখ গুজে দেয়। রাদিফের আচমকা এই কাজে মিষ্টি খানিকটা ঘাবড়ে যায়। রাদিফের গরম শ্বাস মিষ্টি অনুভব করতেই কেঁপে ওঠে। নতুন একটা অনুভূতি। মিষ্টি কিছু বলার জন্য মুখ খুললে রাদিফ নিঃসালো কণ্ঠে বলে ওঠে, কথা বলিস না, আজ তুই শুধু আমার, আমি আজ তোর। ভোরবেলা রাদিফের ঘুম ভাঙতেই সামনে চোখ পড়ল মিষ্টিকে। আয়নার সামনে দাঁড়িয়ে ভেজা চুলগুলো মুছছে। রাদিফ মিষ্টিকে দেখতে দেখতেই উঠে বসলো। মিষ্টি আয়নায় রাদিফকে দেখে মুচকি হেসে চুল মুছতে লাগলো। রাদিফ বিছানা থেকে নেমে চলে যায় ওয়াশরুমে। মিনিট 10 পরে ওয়াশরুম থেকে বের হয়ে শুধু এক টাওয়াল পরে বের হয়। চুল থেকে টুকটুক করে পানি পড়ছে। রাদিফ কাবার থেকে সাদা শার্ট আর কালো প্যান্ট বের করে পরতে থাকে। মিষ্টি অন্যদিকে তাকিয়ে রইলেও লজ্জা লাগছে। রাদিফ জামা কাপড় পরে রুম থেকে বের হয়ে যায়। মিষ্টি পেছন থেকে ডেকে ওঠে, কোথায় যাচ্ছ? কাজ আছে। রাদিফ চলে যায়। মিষ্টি রাদিফের যাওয়ার পানে তাকিয়ে মুচকি হেসে ওঠে, কারণ রাতের পরে আর রাগা যায়নি, স্বাভাবিকই রয়েছে। বেলা 9টা। রাদিফ বাড়ি ফিরে এসেছে। ড্রয়িং রুমে দাঁড়িয়ে দেখে মিষ্টি কিচেনে। রাদিফ মিষ্টির দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, মিষ্টি রুমে তো কাজ আছে। মিষ্টি কিচেন থেকে বেরিয়ে আসে। রাদিফের পেছন পেছন হাঁটা দেয়। দুজনেই রুমে আসে। রাদিফ রুমের দরজা লাগিয়ে দিয়ে মিষ্টির সামনে দাঁড়িয়ে বলে, পানি নিয়ে আয়। মিষ্টি তৎক্ষণাৎ পানির গ্লাসটা নিয়ে এসে রাদিফের সামনে ধরে। রাদিফ পকেট থেকে কিছু একটা বের করে বলে, এই ওষুধটা খেয়ে নে। মিষ্টি ওষুধের পাতাটা হাতে নিতে নিতে বলে, কিসের ঔষধ? মিষ্টি ওষুধের নাম দেখতেই পরক্ষণে বুঝে ওঠে কিসের ওষুধ। মিষ্টি রাদিফের দিকে তাকিয়ে ভীত কণ্ঠে বলে, খাবো? খেয়ে নে।
মিষ্টি চুপচাপ ওষুধটা খেয়ে নেয়। রাদিফ মিষ্টির সামনে থেকে চলে যায় দরজার কাছে, দরজা খুলে দাঁড়িয়ে যায়। এরপরে মিষ্টির দিকে তাকিয়ে কড়া গলায় বলে, আমি এখনই বাচ্চা কাচ্চার জন্য প্রস্তুত নই। আর আমি এখন যা চাই না সেটা আশা করে তুইও চাইবি না। তুই একজন মেয়ে, তুই বলে কী করে অ্যাভয়েড করতে হয় তুই ভালো করে জানবি। এই বলে রাদিফ তপ্ত শ্বাস ফেলে বলে, বছর দিয়ে অন্তত যাক, এরপরে আমি নিজে চেয়ে নেব। মিষ্টি রাদিফের কথাগুলো শুনে প্রথমে মন খারাপ করলেও শেষের কথাটা চেয়ে নিব শুনে মুচকি হেসে বলে, ঠিক আছে, তুমি যা চাও তাই হবে। এটাই যেন মাথায় থাকে। থাকবে। রাদিফ নিচে চলে আসে। ড্রয়িং রুমে পা রাখতেই দেখে রাশেদ চৌধুরীকে ঘিরে সবাই বসে আছে। রাদিফ এগিয়ে গিয়ে তার মাকে বলে, মা, কি হয়েছে? রোমানা চৌধুরী নিশ্চিত কণ্ঠেই বলে ওঠেন, দেখ না, একটু আগে অফিসের ম্যানেজার কল দিয়ে বলে যে আজ নাকি আমাদের আসিফ কোম্পানি নিলামে উঠবে। রাদিফ তার মায়ের কথা শুনে রাশেদ চৌধুরীর সামনে দাঁড়ায়। তার অবস্থা দেখার মতো, একবারে ভেঙে পড়েছে। রাদিফ তার সামনে দাঁড়িয়ে বলে, তোমার সাথে কিছু কথা আছে, উপরে চলো। রাশেদ চৌধুরী কপাল কুঁচকায়। এই সময় রাদিফ আবার কি কথা বলতে চায়। তিনি রাদিফের দিকে তাকিয়ে ভাঙা গলায় বলেন, তুমি আমার ঘরে গিয়ে বসো, আমি আসছি। রাদিফ সবার সামনে থেকেই চলে যায় সিঁড়ি দিয়ে। সিঁড়ি বেয়ে উপরে উঠে রাশেদ চৌধুরীর ঘরে চলে যায়। রাশেদ চৌধুরী ঘরে ঢুকে আনমনেই ভাবতে থাকে, এই ঘরে সেই দিন তাকে কতটা অপমান করা হয়েছিল। বলা হয়েছিল লোভে পড়ে মিষ্টিকে বিয়ে করতে চায় সে। আজ সময় এসেছে সেই অপমানটাকে ফিরিয়ে দেওয়ার। মিনিট 5 পরে রাশেদ চৌধুরী ঘরে ঢুকলেন। তিনি এসে দেখেন রাদিফ উল্টো দিক হয়ে দাঁড়িয়ে আছে। রাদিফ পেছনে ফিরতেই রাশেদ চৌধুরীকে উদ্দেশ্য করে বলে ওঠে, কেমন লাগছে নিজের সব কিছু নিলামে উঠবে শুনে? রাশেদ চৌধুরী কথা ঠিক বুঝে উঠলেন না। স্বাভাবিক কণ্ঠে বলে ওঠেন, মানে কেমন লাগবে? কেউ কি এসব শুনে ঠিক থাকতে পারে? রাদিফ মাথা নাড়াতে নাড়াতে বলে, না, একদম না, কেউই ঠিক থাকতে পারে না। তুমিও তো ঠিক নেই, তবে সামনে যা হবে তার জন্য কি আদৌ ঠিক থাকতে পারবে? কি বলতে চাইছো? আমি তোমার কথা বুঝতে পারছি না। বুঝতে পারবে, একটু সময় অপেক্ষা করো। আজ অফিস যাবে তো তোমরা, তখনই দেখতে পারবে। রাশেদ চৌধুরী লম্বা শ্বাস ছেড়ে বলে ওঠেন, আমি আজ অফিসে যাবো না। কেন যাবে না? আমি অফিসে গিয়ে ওইসব নিজের চোখে দেখতে পারবো না। কষ্ট হবে। যে জিনিসটা তেলে তেলেতে আমি আর রুবেল গড়ে তুলেছি সেটা নিলামে উঠবে কি করে আমি কিচ্ছু ধরতে পারছি না। রাদিফ তপ্ত শ্বাস ছেড়ে বলে, আচ্ছা, তোমার মনে আছে সেদিন আমি মিষ্টিকে বিয়ে করতে চেয়েছিলাম? তুমি সেদিন বলেছিলে আমার আর বাবার লোভ, তাই মিষ্টিকে বিয়ে করতে চাচ্ছি। আর এখন তোমার এত কষ্টে গড়ে তোলা কোম্পানি আজ নিলামে উঠছে। রাশেদ চৌধুরী মাথা নিচু করে রইলেন। ঠিকই তো, সেদিন নিজের সম্পত্তির বড়াই দেখিয়ে রাদিফকে অপমান করেছিল, আর আজ তার ক্ষমতা সব নিলামে উঠতে যাচ্ছে। এখন তিনি বুঝতে পারছেন তার বড় অহংকার ছিল, আর সে অহংকারের জন্যই হয়তো আজ এমনটা হলো। তিনি আজ এই মুহূর্তে নিজের ভুলটাকে উপলব্ধি করতে পারছেন। রাশেদ চৌধুরী নিচু গলায় বলেন, রাফিদ, আজ আমি স্বীকার করেছি সেদিন আমার অহংকার ছিল। আজ হয়তো তার জন্যে আমার এই অবস্থা হলো। রাদিফ বাঁকা হেসে বলে, তাহলে নিজেই স্বীকার করছো? এই শুনে রাদিফ নিঃশব্দেই হেসে উঠল। এরপরেই বলে ওঠে, শোনো, যা বলতে চেয়েছি, আজ 11টার দিকে অফিস যেও, সাথে বাবাকে নিয়ে যাও। ইনশাআল্লাহ ভালো কিছু অপেক্ষা করছে। এই বলে রাদিফ চলে গেল। রাশেদ চৌধুরী রাদিফের কথা শুনে কিছুক্ষণ ওর কথাগুলো ভাবলেন। রাদিফ নিজের রুমে এসে দেখে মিষ্টি বেলকুনিতে কাপড় মেলে দিচ্ছে। রোদের ঝলকানি এসে পড়ছে ওর উপরে। রাদিফ চোখ ফেরাতে পারছে না। মিষ্টিকে দেখতে ভালোই লাগছে। মিষ্টি বেলকুনি থেকে রুমে আসে। রাদিফ নিজের চোখ সরিয়ে বলে, বেলকুনি থেকে আসার কী দরকার ছিল? মিষ্টি কপালে ভাঁজ সদর করে বলে, কেন? রাদিফ সোজা গলায় বলে ওঠে, কেন আবার? দেখার তৃষ্ণা মেটেনি তাই? মিষ্টি রাদিফের সামনে এসে দাঁড়িয়ে বলে, মানে? মানে কি বুঝিস না? না। তাহলে আবার বেলকুনিতে যা, বুঝিয়ে দিচ্ছে। মিষ্টি সোজা চলে যায় বেলকুনিতে। রাদিফও সাথে সাথেই যায়। এরপরে মিষ্টিকে বলে, যেভাবে আগে দাঁড়িয়েছিলে ঠিক সেভাবেই দাঁড়া। মিষ্টি যেভাবে দাঁড়িয়ে কাপড় মেলছিল ঠিক সেভাবেই দাঁড়ায়। রাদিফ মিষ্টিকে পেছন থেকে কোমর জড়িয়ে ধরে বলে, তুই যখন এইভাবে দাঁড়িয়েছিলে ঠিক তখন ওইখানে দাঁড়িয়ে একজন পুরুষ তোকে দেখছিল। মিষ্টি সাথে সাথে বলে, কি দেখছিল? আর তুমি তাকে দেখেও কিছু বলে না কেন? সেই পুরুষটা কে? রাদিফ মিষ্টিকে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। মিষ্টির ঘাড়ে নিজের থুতনি রেখে এরপরে মিষ্টির কানে ফিসফিস করে বলে ওঠে, আমি ছাড়া কারাতে করি যা, যে ঘরে ঢুকি তোকে দেখবে। মিষ্টি হেসে বলে, তাহলে তুমি দেখছিলে? রাদিফ মাথা হালকা নাড়িয়ে বলে ওঠে,
তাহলে মিষ্টি রানী এতক্ষণে বুঝেছে। মিষ্টি রাদিফের হাতের উপরে হাত রেখে বলে, বুঝেছি। এখন চলো খাবে, সকাল থেকে তো কিছু খাওনি। রাদিফ মিষ্টিকে ছেড়ে দিয়ে রুমে ঢুকতে ঢুকতেই বলে, এখন খাবো না, সময় নেই, এসে খাবো। মিষ্টিও রাদিফের পিছন পিছন রুমে ঢুকে বলে, এখন আবার কোথায় যাবে? কাজ আছে। সকালে বললে কাজ আছে, সেখান থেকে ফিরলেই এখন বলছো কাজ আছে। কাজ আছে, খুব বড় কাজ। কি কাজ আমায় বলা যেত না? রাদিফ মুখে হাসি এনে বলে, মহারানী একটু অপেক্ষা করেন, একাই জানতে পারবেন। মিষ্টি মাথা নাড়িয়ে বলে, ঠিক আছে। রাদিফ রেডি হচ্ছে। মিষ্টি বিছানায় বসে বসে রাদিফকে দেখছে। রাদিফ আয়নার সামনে শার্টের বোতাম লাগাতে লাগাতে বলে, কি দেখছিস অমন করে? মনে হচ্ছে এই জন্মে দেখিসনি। মিষ্টি হেসে হেসে বলে, দেখিনি তো। আচ্ছা, তোমার এই বডি কি করে বানালে বলবে? রাদিফ পিছন ফিরে মিষ্টি দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, এরপরে বলে ওঠে, ছি, তোর নজর এত খারাপ, শেষ পর্যন্ত আমার এই শরীরের দিকে নজর দিলে। মিষ্টি চোখ ছোট ছোট করে তাকিয়ে বলে ওঠে, নজর দেইনি, শুধু তাকিয়েছি, পছন্দ হয়েছে তাই বলেছি। রাদিফ অন্যদিকে ঘুরে মুচকি হেসে মনে মনে বলে, যাক, মহারানী বলতে শিখেছে। মিষ্টি মিনিট তুই কি যেন ভেবে রাদিফকে বলে ওঠে, আচ্ছা, তুমি তো কালকে রেগেছিলে, আজ রেগে যাচ্ছ না কেন? রাদিফ মিষ্টির দিকে তাকিয়ে বলে, কেন, মিষ্টি মিষ্টি করে কথা বলছে, ভাল লাগছে না বুঝে? আবার রাতের মতো রেগে যেতে বলছিস? মিষ্টি দুপাটি দাঁত বের করে হেসে বলে, না না, আমি তা বলিনি, রেগে যেও না, যেমন আছো তেমনই থাকো। তুমি রেগে গেলে আমার ভালো লাগে না। রাদিফের ফোনে কল আসে। সাইমন কল দিয়েছে। রাদিফ রিসিভ করে বলে, কে রে, কেমন আছিস? ভালো, তুই? ভালো। কি করছিস? অফিস আজ অফ ছিল বলে সিফাতের সাথে শপে এসেছিলাম, সেখান থেকেই বাড়ি যাচ্ছি। ও, তুই কি করছিস? কিছু না, একটু বাইরে যাব, তাই রেডি হচ্ছে। ও, সিফাত সাইমনের থেকে ফোনটা নিয়ে রাদিফকে বলে, কিরে ভাই, বিয়ের পরে তো একবার ফোনও দিলি না, ভাবির সাথে একটু কথা বলে পরিচয় করিয়েও দিলি না। এখনই যেই অবস্থা, মনে হচ্ছে বইয়ের বলে পরে আমাদের ভুলিয়ে যাবি। রাদিফ হেয়ালি করে বলে, আরে ভাই, ওসব কিছু না, আসলে অনেক রাত হয়ে গিয়েছিল বলে কল দিইনি, আর ফোনেও চার্জ ছিল না। সিফাত বলে, শোন, ওগুলো আমরা বুঝি, বল যে বউ পেয়ে সময় নষ্ট করতে চাইনি। রাদিফ কিছুটা বিরক্তি নিয়ে বলে, চুপ কর তো। উচিত কথা বললাম আর বলছিস চুপ করতে? তুই শুধু আয় এখানে। সাইমন ফোনটা নিয়ে বলে, ভাই জানিস ওরা তোর বিয়ের দাওয়াত খাওয়ার ছবি স্টোরি দিয়েছে, আর ক্যাপশনও দিয়েছে, কি তুই দেখেছিস? আর আমরা এখানে বসে সেগুলো শুধু দেখেই যাচ্ছি। রাদিফ বলে, তোর এটা নিয়ে পড়ে আছিস? চিন্তা করিস না ভাই, আমি ফিরে এসে তোদের ভরপুর খাওয়াবো। পাশ থেকে সিফাত বলে, শেষমেশ বাসি দাওয়াত খাওয়াবি? রাদিফ বলে, তাহলে কুরিয়ারে পাঠিয়ে দিই। সিফাত বলে, তাও তো কালকের বাসি খাবারই দিবি। রাদিফ ফোন কেটে দেয়। ওদের সাথে মজা করার কোনো ইচ্ছেই নেই। মিষ্টি রাদিফের মুখের দিকে তাকিয়ে আছে, রেগে যাবে ভাব এরকম। রাদিফ মিষ্টির দিকে তাকিয়ে বলে, আমি বাইরে যাচ্ছি, ফিরতে লেট হবে, তোর কিছু লাগবে? না। ঠিক আছে। রাদিফ রুম থেকে বের হয়ে যায়। মিষ্টিও ওর পিছনে পিছনে বেরিয়ে যায়। রাদিফ নিচে এসে বাড়ির মেইন দরজা পেরিয়ে চলে যায়। মিষ্টি সোফায় বসে। সেখানে রোমানা চৌধুরী বসেছিলেন। রোমানা চৌধুরী মিষ্টির দিকে তাকিয়ে থমথমে গলায় বলেন, কি রে, ও কি রাগ করে চলে গিয়েছে নাকি? না, ছোট আম্মু রাগ করে চলে যায়নি, আর কালকের পরে আর রাগ করেনি। রোমানা চৌধুরী খানিকটা স্বস্তির শ্বাস ফেলে বলে, যাক, ভালোই হয়েছে। ছেলেটার আগে তো এমন রাগ দেখিনি। হ্যাঁ, রাগ ছিল, কিন্তু এত রাগ ছিল না তো। এখন এই রাগ কমে আসলেই ভালো। দুজনের কথার মাঝেই উপর থেকে সাইমা চৌধুরী নিচে নামলেন রোমানা চৌধুরীকে ডাকতে ডাকতে। তিনি এসে রোমানা চৌধুরীর সামনে দাঁড়ালেন। রোমানা চৌধুরী বলেন, কি হয়েছে, এমন ডাকছিস কেন? সাইমা চৌধুরী কিছুটা খুশি নিয়ে বলেন, ডাকছি কি আর শুধু শুধু, রাজের দাদি ফোন করেছিল, তিনি কালকে এখানে আসছেন। রাশেদ চৌধুরী আর রুবেল চৌধুরী, মা আনোয়ারা বেগম, বাবা নেই। সবাই একসাথে শহরে থাকলেও তিনি এখানেই থাকেন না। তিনি গ্রামেই নাকি ভালো থাকেন, এখানে নাকি তার ভালো লাগে না, তাই নিজ গ্রামেই থাকেন, একা একাই থাকতে চান। কিন্তু ছেলেরা তাকে একা থাকতে দেন না। রাশেদ চৌধুরী আর রুবেল চৌধুরী নিজেদের মায়ের সাথে সাথে থাকার জন্য দুজন কাজের মহিলা রেখে দিয়েছে। কাজের লোকগুলো আবার তাদের চেনা জানা। আনোয়ারা বেগম তিনি একটু কড়া, তবুও কিছু মানুষ বলতে নাতিদের সাথে খুবই মিশুক। বিশেষ করে রাদিফকে বেশি পছন্দ করেন। রাদিফও
সাইমা চৌধুরীর কথা শুনে রুমানা চৌধুরীও খুশি হয়ে বলেন, কি বলছিস, সত্যি আসবে? মাত্রই ফোন করেছিল, বলেছে রাফিদ এসেছে। এই শুনে প্রথমেই বললেন তিনি এসে তার প্রিয় নাতিকে দেখবেন। এরপরে রাফিদের আর মিষ্টির বিয়ের কথা শুনতেই উনি বললেন যে কালকেই আসবেন তিনি। খুব খুশি হয়েছেন। রুমানা চৌধুরী হেসে বলেন, যাক, যদি এতে একটু আমাদের সাথে থাকে। সাইমা চৌধুরী মিষ্টির পাশে বসে বলেন, মা আসছে নিজে থেকে তোকে আর রাফিদকে দেখতে। এই বাড়ির সুযোগ আছে ওনাকে এখানে রাখার। তুই আর রাফিদ কিছু একটা করে এইবার আর মাকে যেতে দিবি না। মিষ্টি ভাবুক গলায় বলে, কিন্তু মা দাদু কি আমাদের কথা থাকবে? সাইমা চৌধুরী বলেন, থাকবে। রাফিদকে বলিস ও ঠিকই কিছু একটা বুদ্ধি বের করে নিজের দাদুকে যেতে দিবি না। আমাদের কথা তো শুনবেই না, রাফিদের কথা ঠিকই শুনবে। ঠিক আছে, রাদিফ আসলে ওকে বলবো। জাপানে আজ রাহাকে নিয়ে রাজ আর সাইমন যাবে হসপিটালে রাহার চেক আপের জন্য। সাইমন নিজেই ড্রাইভ করছে, তার পাশে বসে আছে রাজ। রাহা ব্যাক সিটে। রাজ সাইমনকে বলে, ভাইয়া, রাদীপ তো মিষ্টিকে বিয়ে করার জন্য দেশে চলে গিয়েছে। আমাদের তো সাথেও নিতে পারতো, তাহলে আমাদের নিল না কেন বলতে পারেন? সাইমন স্টিয়ারিং ধরে ভাবুক গলায় বলে, রাজ, তুমি যা বলেছো সত্যি কথাই বলেছো, তবে আমি বলতে পারলাম না ও তোমাদের সাথে নিল না কেন। আর রাদীপ তো বিয়ে করেই নিয়েছে, এবার তো আর কোনো ঝামেলা নেই, তাহলে তোমাদের এখন যেতে বলছে না কেন? রাজ গভীর গলায় বলে, রাদীপ কি করতে চাইছে তা আমরা ধরতে পারছি না, তবে ও কিছু একটা করবেই, যার জন্য ও আমাকে বা রাহাকে ঠিক দেশে যেতে বলছে না। সাইমন মাথা নাড়িয়ে বলেন, তুমি একদম ঠিক বলছো, কিছু তো একটা আছে। রাহা পট করে বলে উঠে, তাহলে আমরা দুজনেই ভাইয়াকে না বলেই চলে যাই। রাহার কথা শুনে রাজ আর সাইমন পিছনে ফিরে তাকালো। সাইমন বলে, রাহা ভুল কিছু বলেনি। রাজ সাইমনের দিকে তাকিয়ে বলে, ভাইয়া রাদীপকে না জানিয়ে আমাদের টিকিট কেটে দেন, আমরা চলে যাই। রাশেদ চৌধুরী আর রুবেল চৌধুরী দুজনেই অফিসে যাচ্ছে। রাদিফ 11টায় যেতে বলেছে। রাশেদ চৌধুরী রুবেল চৌধুরীকে নিয়ে 10:30টায় বের হয়ে যায়। আর 10 মিনিটের মতো রাস্তা আছে, তাহলেই অফিসে পৌঁছে যাবে। এর মাঝে রাশেদ চৌধুরীর ফোনে কল আসে। ম্যানেজার কল দিয়েছে। তিনি কল রিসিভ করে বলেন, হ্যাঁ ম্যানেজার বলো। স্যার, আমাদের কোম্পানি নিলামে উঠেছে না, একজন ছেলে এসেছে। আমার মনে হচ্ছে এই ছেলে সব ষড়যন্ত্র করে সব করেছে। মানে কি কি বলছো? জি স্যার, আমি ঠিকই বলছি, আপনি চলে আসুন। সে বলেছে আপনার সাথে মিটিং করতে চায়, মিটিং রুমে বসে আছে। কে এসেছে? আপনি আগে আসুন, এরপরে নিজ চোখে দেখুন। রাশেদ চৌধুরী ফোন কেটে দিয়ে রুবেল চৌধুরীকে সবটা বলেন। বলতে বলতে গাড়িও অফিসের সামনে এসে থামে। রাশেদ চৌধুরী ও রুবেল চৌধুরী গাড়ি থেকে নেমে চলে যায় লিফটের দিকে। লিফট থেকে 3rd ফ্লোরে এসে সোজা মিটিং রুমের দিকে যায় দুজনে। রাশেদ চৌধুরী আগে ঢুকলেন মিটিং রুমে, রুবেল চৌধুরী পরে ঢুকলেন। রাশেদ চৌধুরী ঢুকতেই তার চোখ চড়ক গাছ। দেখতে পান রাদীপ আয়েশি ভঙ্গিতে বসে আছে, মুখে প্রশস্ত বাঁকা হাসি। রাশেদ চৌধুরী দুপা পিছিয়ে গিয়ে নিজেকে সামলে এগিয়ে গেল। রাদীফের মুখোমুখি হয়ে থমথমে গলায় বলে, রাফিদ তুমি এখানে? আমি অবাক হচ্ছ? আর অবাকই হওয়ার কথা। রাশেদ চৌধুরী ধীর গলায় বলে ওঠেন, এসব কি তোমার কাজ? এগুলো আমারই কাজ। রাশেদ চৌধুরীর গলায় কণ্ঠ খাদ্যে নামিয়ে বলেন, আমি তোমায় বলবো না যে এগুলো কেন করছো, তবে আমি আজ বলবো আমায় তুমি ক্ষমা করে দাও। আমার নিজের অহংকারের জন্য আজ এগুলো আমি বুঝতে পেরেছি। আমার সেদিন তোমাকে আর তোমার বাবাকে এসব বলা উচিত হয়নি। এই বলে রাশেদ চৌধুরী পাশ ফিরে রুবেল চৌধুরীর দিকে তাকিয়ে কেঁদে ওঠেন। ছোট ভাইয়ের সামনে গিয়ে হাত জোর করে বলে ওঠেন, রুবেল, আমি সেদিন বড্ড খারাপ কথা বলেছিলাম তোর ছেলেকে, যার জন্য ও চলে যেতে বাধ্য হয়েছিল। তুই আমায় মাফ করে দে ভাই। তুই জানিস না ভাই আমি কি বলেছি। রুবেল চৌধুরী বড় ভাইয়ের হাতে হাত রেখে বলেন, ভাই তুমি কেঁদো না, রাদীপের থেকেই শুনেছি আমি সারা জীবন টাকার পেছনে ছুটতে ছুটতে তুমি অন্ধ হয়ে গিয়েছিল, আজ বুঝতে পেরেছো সেগুলো হারাতে যাচ্ছিল। রাশেদ চৌধুরী হু হু করে কেঁদে উঠে বলেন, বুঝতে পেরেছি, আমাকে তুই মাফ করে দিস।
এই বলে তিনি রাদিফের কাছে এগিয়ে গিয়ে দাঁড়ান। রাদিফ উঠে দাঁড়ায়। রাশেদ চৌধুরী নিচু হয়ে রাদিফের পায়ে হাত দিতেই রাদিফ 2 পা পিছিয়ে গিয়ে তাকে ধরে বলে ওঠে, উঠো, কি করছে এগুলো? উঠো, কি করছে এগুলো? তুমি পাগল হয়ে গিয়েছ? পায়ে হাত দিবে? শোনো, রাগী হতে পারি, কিন্তু বাবা মা অমানুষ বানায়নি। মাফ চাইতে হবে না। তুমি যে নিজের ভুলটা উপলব্ধি করতে পেরেছ, এটাই অনেক। আমরা এটাই চেয়েছিলাম যে তুমি নিজের ভুলটা উপলব্ধি করতে পারো। রাশেদ চৌধুরী মাথা নত করে রইলেন। রাদিফ তাকে ছেড়ে দিয়ে বলে, শোনো, অফিস বন্ধ হওয়ার কোনো কারণ নেই। কালকে থেকে অফিস চলবে। তোমার সব বিজনেস পার্টনারও আসবে। সাময়িক সময়ের জন্য তাদের কাছ থেকে বিরতি নিতে বলেছিল বাবা, আর মিথ্যেও বলতে বলেছিল। একই সাথে বাবা পুলিশকেও বাড়িতে দিতে বলেছিল। ওসব ছাড়ো, আর কালকে থেকে সব আবার চালু হবে। বিকেলের দিকে রাদিফ বাড়ি ফিরে এলো। রাশেদ চৌধুরী আর রুবেল চৌধুরী অফিসে রয়েছে, তারা পরে ফিরবেন। অফিসের সেই ঘটনার পরে রাদিফ মনে মনেই খুব খুশি। এতদিনের সব প্রচেষ্টা আজ সফল। মানুষটাকে বোঝাতে চেয়েছিল সে মিষ্টিকে লোভে পড়ে বিয়ে করতে চায়নি, আজ বোঝাতেও পেরেছে। রাদিফ বাড়িতে ফিরে সোজা নিজের রুমে আসে। মিষ্টি বেলকনিতে বসে বসে মোবাইলে রিলস দেখছিল। রাদিফকে দেখা মাত্রই ফোনটা সেখানেই রেখে রুমে চলে আসে। রাদিফ স্যুট খুলে শার্ট খুলতে শুরু করে। মিষ্টি রাদিফকে বলে, তোমার কাজ শেষ? মিষ্টি রুম থেকে বেরিয়ে যায়। রাদিফ টাওয়াল নিয়ে ওয়াশরুমে ঢুকে। ওয়াশরুম থেকে বেরিয়ে দেখতে পায় মিষ্টি খাবার নিয়ে বসে আছে। রাদিফ এগিয়ে এসে কাবার থেকে শার্ট বের করে পরে নেয়। এরপরে সোফায় গিয়ে বসে। রাদিফ খাবার খেতে খেতে মিষ্টিকে বলে, তুই খেয়েছিস? হুম, কখন খেয়েছিস? তুমি আসার আগ দিয়ে আম্মু আর ছোট আম্মুর সাথে বসে খেয়েছি। রাদিফ আর কিছু বলে না, খাওয়ায় মনোযোগ দেয়। এই মিনিট 2 পরে মিষ্টি বলে, একটা ভালো খবর আছে। কি? তুমি বাড়িতে এসছো, সেটা আম্মু দাদিজানকে বলেছিল। কালকে দাদিজান আসবে এখানে তোমাকে দেখতে। রাদিফ মিষ্টির দিকে তাকিয়ে বলে, কালকে? হুম। রাদিফ গম্ভীর কণ্ঠে বলে, আমাকে বলে তো আমি গিয়ে দেখা করতে যেতাম। এই শরীরে জার্নি করে আসতে হবে কেন? আর অবশ্যই এখনই স্ট্রংই আছে, বিশেষ করে তোর থেকেও স্ট্রং। মিষ্টির তালে তালে বলে, হ্যাঁ। রাদিফ হাসতে থাকে। মিষ্টির মস্তিষ্ক কথাগুলো ভালোভাবে বুঝতেই সাথে সাথে সে বলে ওঠে, এই কি বলে তুমি? আমার থেকে স্ট্রং মানে? তুমি আমায় অপমান করছো? মোটেও না। শোনো, যা বলতে চেয়েছিলাম, এবার দাদিজান আসলে আমার আর তোমাকে এমন কিছু করতে হবে যাতে আর গ্রামে না যায়। ঠিক আছে, এখন কথা বন্ধ করে বসে থাক, আমাকে খেতে দে। মিষ্টি উঠে চলে যায় বিছানার দিকে। নিজের ফোন খুঁজতে থাকে কিন্তু পায় না। মনে করি একটু আগে কিচেনে গিয়েছিল, সেখানে হয়তো রেখে এসেছে। তাই রুম থেকে বেরিয়ে যায়। কিচেনে এসে খুঁজতে থাকে কিন্তু পায় না। হঠাৎ করেই ভুলবশত তরকারি বাটিতে হাত লেগে পড়ে যেতে নিলেই মিষ্টি বাটিটা ধরে ঠিক জায়গায় রাখে। হাতে লেগে যায় তরকারি। মিষ্টির সাথে সাথেই বেসিনে হাত ধুয়ে নেয়। শাড়িতেও তরকারি পড়েছে। এই শাড়ি পরে থাকা যাবে না এখন। মিষ্টি উপরে চলে আসে শাড়ি চেঞ্জ করতে। রুমে আসতেই দেখে রাদিফের খাওয়া শেষ, বিছানায় বসে আছে। মিষ্টি একটা শাড়ি বের করে ওয়াশরুমে ঢোকে। রাদিফ নিজের ফোন বের করে দেখতে থাকে। এই সময় মিষ্টির ফোন বেজে ওঠে। রাদিফ এদিক সেদিক তাকিয়ে কিন্তু ফোন পায় না। বিছানা থেকে উঠতেই বুঝতে পারে ফোনটি বেলকনির দিকে বাজছে। রাদিফ বেলকনিতে এসে মিষ্টির ফোনটা পায়। হাতে নিয়ে দেখে তুহিন নামের নাম্বার থেকে কল এসেছে। যা দেখে রাদিফের মেজাজ তুঙ্গে উঠে গেল। রাদিফ রুমে এসে মিষ্টিকে বাজখাই গলায় ডেকে ওঠে, এই মিষ্টি, তোর ফোনে কল এসছে। মিষ্টির শাড়ি পরা হয়নি তখনও। নিজে শাড়ি পরতে একটু সময় লাগে তার। তাই বলে ওঠে, কে কল দিয়েছে? আমি চিনি না, তুই এসে দেখ। মিষ্টি বলে, রিসিভ করে দেখো কে কল দিয়েছে। রাদিফ কল রিসিভ করে কানে নেয় ফোনটা। ওপাশ থেকে তুহিন বলে, অবশেষে ধরলে। আমি তো ভেবেছি ধরবেই না। তোমার স্বামী আমার কল ধরতেই দিবে না, তো ধরতে দিলেও তোমার স্বামী। রাদিফ চোয়ালে শক্ত করে কথাগুলো শুনে যাচ্ছে। কথাগুলো শুনেই কিছু বলল না। তুহিন ওপাশ থেকে বলে, কেমন করে পারলে আমার সাথে এমন করতে? ও ভুলেই গিয়েছিলাম, তুমি তো ঠিক হয়েছিলে। সব তো করেছে ওই যে কি যেন নাম, রাদিফ। ওকে তো আমি ছাড়বো না। রাদিফ নিজের নাম শুনে গর্জে উঠে বলে, আয় চুপ, তুই কাকে হুমকি দিচ্ছিস? যদি সাহস থাকে সামনে সে কথাগুলো বলেছে, দেখি তোর কত সাহস। তুহিন খিলখিলিয়ে হেসে বলে, ও, তুই কলটা ধরেছিস? তাই তো বলি, কথা বলে না কেন? তুই বড় বুদ্ধিমান, তোর বুদ্ধি আছে বলাই যায়। তুই যদি বুদ্ধি খাটিয়ে ওকে বিয়ে না করতি, তাহলে আজ মিষ্টি আমার হতো, আমার বাড়িতে বউ হয়ে আসতো। এই শুনে রাদিফের মাথায় রক্ত উঠে যায়। গর্জে উঠে বলে, তুই জানিস মিষ্টি এখন আমার হয়ে গিয়েছে।
তুই যদি আর একটা কথা বাড়াস তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। তোর কথায় আমি একটুও ভয় পাইনি। রাদিফ বলে, হে দেখ, তোর সাথে আমি কোনো ঝামেলা করতে চাচ্ছি না। এভাবে বিরক্ত করিস না, ফোন রাখ। তুহিন বাঁকা হেসে বলে, ভয় পেলি? ও, তুই তো ভয় পাবি, সাহস নেই। রাদিফ দাঁতে দাঁত চেপে বলে, কি বলছিস ভেবে বলছিস তো? এখানে ভাবার কি আছে? সেদিন যদি তোকে চিনতে পারতাম, বিশ্বাস কর, একেবারে জানে মেরে দিতাম। তুই বড্ড ভুল করছিস। এখনো সময় আছে, ফোন রাখ। তোর আইডিয়াও নেই কি করতে পারি তোর। তোর মারার আগে তোকেই মেরে ফেলবো। ইস, তাই? আমি ভয় পাবো ভেবেছিস? আমি ভয় পাই না তোকে। তুই আমার ভালোবাসা কেড়ে নিয়েছিস, তোকে এমনি এমনি ছেড়ে দিব না আমি। রাদিফ রেগে গিয়ে বলে, হাই, ফোন রাখ। তোর সাথে কোনো কথা বলে ইন্টারেস্ট আমার নেই। শুধু শুধু ঝামেলা করতে আসছিস। তোকে কিছু বলেছি আমি? তাহলে কেন পায়ে পাড়া দিচ্ছিস? নিজের মতো থাক। তুহিন বলে, আমিও তো তোকে কিছু বলিনি, তাহলে তুই আমার বিয়েটা ভেঙে দিলি কেন? রাদিফ আর কোনো কথা বলে না, কল কেটে দেয়। এরপরে ফোনের ওয়ালপেপারে মিষ্টির ছবি ভেসে ওঠে। রাদিফ কিছুক্ষণ ছবির দিকে তাকিয়ে বড় বড় শ্বাস ফেলে নিজের রাগ নিয়ন্ত্রণ করে আনার চেষ্টা করে। এরপরে যখন তুহিন নাম থেকে আবার কল আসে, ঠিক তখনই চোখ বন্ধ করে ফোনটা ফ্লোরে ছুঁড়ে মারে। ফোনটা সাথে সাথে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এরপরে রুম থেকে বের হয়ে যায়। এর কিছুক্ষণ পরেই মিষ্টি ওয়াশরুম থেকে বের হয়। বেরিয়ে রাদিফকে দেখতে না পেয়ে বলে, এখানেই না কথা বললো, কোথায় চলে গেল? মিষ্টি হেঁটে বিছানার কাছে আসতেই পায়ে কিছু একটার সাথে ব্যথা পায়। মিষ্টির সাথে সাথে ফ্লোরে তাকিয়ে দেখে তার ফোনটা ভেঙে পড়ে আছে। মিষ্টির সাথে সাথে ভাঙা ফোনটা হাতে নিয়ে উঠে দাঁড়ায়। কি করে হলো এই সব কিছু মাথায় ঢুকছে না। একটু আগে রাদিফ বলেছিল কল এসেছে, তাহলে রাদিফই কি রাগের মাথায় ফোনটা ভেঙে ফেলেছে? মিষ্টি মনটা খারাপ করে বিছানায় এসে বসে। কালকে দুপুরের দিকে তার ছোট আব্বু তার ফোনটা দিয়েছে, আর এর মাঝেই আজ ভেঙে ফেলেছে। মিষ্টি ভাঙা ফোনটা হাতে নিয়ে কিছুক্ষণ বসে রইল। এরপরে রেগে গিয়ে সেটাই রুমের ডাস্টবিনে ফেলে দিল। কি হবে এই ফোন দিয়ে? সন্ধ্যায় রাদিফ এলো রুমে। মিষ্টি মনমরা হয়ে বসেছিল রুমে। রাদিফকে দেখা মাত্রই মিষ্টি বলে ওঠে, আচ্ছা, তুমি কি আমার ফোনটা ভেঙেছো? রাদিফ গম্ভীর কণ্ঠে জবাব দেয়, কেন, কি হয়েছে? মিষ্টি রেগে গিয়ে বলে, তুমি আমার ফোন ভেঙে এখন আবার বলছো কেন, কি হয়েছে? রাদিফ মিষ্টির কথা শুনেও না শোনার ভান করে বলে, ফোন দিয়ে কি দরকার তোর? মিষ্টির সাথে সাথে বলে, মানুষের ফোনের দরকার থাকে না? না। অবশ্যই থাকে। রাদিফ মিষ্টির দিকে এগোতে থাকে। মিষ্টি পিছিয়ে যেতে যেতে বলে ওঠে, কথা বলছো না কেন? হ্যাঁ, মানুষের ফোনের দরকার থাকে না? তুমিও তো ফোন রাখো, তাহলে আমারটা ভেঙে ফেলে কেন? রাদিফ মিষ্টির চোয়ালে চেপে ধরে বলে, কিসের ফোনের দরকার তোর? তোর স্বামী বিদেশ থাকে নাকি কাছে থাকে যে কল দিবি? তাহলে ফোন দিয়ে কী করবি বল? এই বলে রাদিফ মিষ্টিকে ছেড়ে দিয়ে কাট কাট গলায় বলে ওঠে, কোনো ফোনের দরকার নেই তোর। যখন দরকার হবে তখন আমি নিজে ফোন কিনে দেব। এর আগে যেন তোর মুখ দিয়ে কোনো শব্দ না বের হয়। মিষ্টি মুখ ঘুরিয়ে বকতে বকতে থাকে, বিড়বিড় করে। মনে মনে বলে, তোমাকে সায়স্তা করতে আমার একার ধারা হবে না। দাদিজান আসুক, তাকে সাথে নিয়েই তোমার মেজাজ ঠান্ডা করব। রাদিফ বিছানায় হেলান দিয়ে বসে মিষ্টিকে বলে, মনে মনে বকে কী লাভ, সামনে এসে বল। মিষ্টির আগে গটগট করে চলে যায় রুম থেকে। রাদিফ ওর দিকে তাকিয়ে বাঁকা হেসে ফোন বের করে রাজকে কল দেয়। দুইবার রিং হতেই রাজ কলটা রিসিভ করে। হ্যালো রাদীপ, কেমন আছিস ভাই? ভালো, তুই কেমন আছিস? ভালো। রাহা কেমন আছে? ভালো। কি করছিস? বসে আছে। তুই? আমিও বসে আছি। রাদিফ ভালো মন্দ কথা বলার পরে বলে, একটু ঝামেলা ছিলাম, তা তোদের আসতে বলিনি। স্যামন মেসেজ দিয়েছিল যে তোদের আসতে বলবো কিনা, তুইও দিয়েছিলে। এখন ফ্রি হয়ে দেখলাম তোদের যদি ইচ্ছে হয় তাহলে তোরা চলে আয়, আর যদি মন চায় আসবি না, ওখানেই থাকবি, তাহলে আমার কোনো সমস্যা নেই। তোদের হাতেই সব। রাজ খানিকটা খুশি হয়ে উঠল। যাকে মুখ দিয়ে অন্তত বের হয়েছে এই অনেক। রাজ চট করে বলে ওঠে, আসবো, তোর বলার অপেক্ষাতেই রয়েছি। রাদিফ হেসে বলে ওঠে, তাহলে চলে আয়। রাজ হেসে বলে, ভাই তুই জানলে খুশি হবি, আমাদের দুজনের টিকিট কাটা শেষ। কালকে সন্ধ্যা 5টায় বাংলাদেশে নামবো। রাদিফ সোজা হয়ে বসে বলে, ওয়েট, তুই না বললি আমার বড়র অপেক্ষাতেই রয়েছিস? তাহলে আগে টিকিট কেটে রেখেছিস কেন? রাজ গা ছাড়া ভাব নিয়ে বলে, ভাই ওই হলো, ছাড় ওসব। কালকে আসছি জানিয়ে দিস। আমি আবার তোর মতো না জানিয়ে যেতে পারবো না। আমার আবার বউ আছে, বউ নিয়ে প্রথমবার বাড়িতে ঢুকবো, আবার সাথে বাচ্চাও আছে।
রাদিফ হেসে হেসে বলে, আয় তাহলে বউ নিয়ে, আমি জানিয়ে দেবো বাড়িতে। ঠিক আছে, আর আম্মুকে বলবি তার ছেলে বউ নিয়ে আসছে। আচ্ছা ঠিক আছে। রাজ শোন, আরেকটা সারপ্রাইজ আছে। কি? রাদিফ ঠোঁট কামড়িয়ে হেসে বলে, কালকে আমার বউ আসছে। যা, কি বলিস? মজা করিস না ভাই। বিয়ে করেছিস তো আমার বোনকেই, ও তো বাড়িতেই আছে। আবার কোন বউ আসবে? গ্রামেরটা। ওরে ভাই, বুঝতেই পারিনি তো। আসতে রাজি হলো তোর বউ? আমি এসেছি বলে আসবে। রাজ রসিকতা করে বলে ওঠে, প্রিয় মানুষের ভালোবাসার টানে গ্রামে থেকে এক যুবতী শহরে আসছে। রাদিফ আর রাজ দুজনেই হেসে ওঠে। এই কথার টপিক শেষ হতেই বলে, রাজ, তুই আগে আয়, একটা কাজ আছে। কি? আর বলিস না ভাই, মেসির সাথে যার বিয়ে ঠিক হয়েছিল সে ছেলে এখন পেছনে পড়ে আছে। শালাকে বোঝাচ্ছি যে আমি কোনো ঝামেলা করতে চাই না, কিন্তু শুনছে না। ঠিক আছে, এসে ওর ব্যবস্থা আমি নিজেই করে ফেলবো। তোমার ওকে নিয়ে ভাবতে হবে না। পরদিন বিকেলে আনোয়ারা বেগম চৌধুরী বাড়িতে এলেন। রাশেদ চৌধুরীর সাথে বাড়ির সদর দরজার দিকে এগিয়ে এলেন। বাড়ির ভেতরে না ঢুকেই রাদিফকে ডাকতে থাকেন, রাদীপ দাদু ভাই। এইদিকে মিষ্টি মনে মনেই বলে, লে, যে বজ্জাতের এত রাগ তাকেই আগে আগে ডাকছে, মনে হচ্ছে জামাই লাগে। সাইমা চৌধুরী আর রোমানা চৌধুরী এগিয়ে গেলেন। রোমানা চৌধুরী বলেন, মা, রাদীপ বাড়িতে নেই, এতক্ষণ আপনার অপেক্ষাতেই ছিল, মাত্র 10 মিনিট হলো বাইরে গেছে। আনোয়ারা বেগম ধীর গলায় বলেন, দাদু ভাই কই গেছে, ফিরবো কখন? মা, রাজ আর রাহা আসছে জাপানে থেকে, ওদের আনতে গিয়েছে, ফিরতে একটু দেরি হবে। মিষ্টি আনোয়ারা বেগমের দিকে এগিয়ে গিয়ে বলে, এসেই একজনের কথা বলছো, আমাদের চোখে পড়ে না? আনোয়ারা বেগম হেসে মিষ্টির থুতনিতে হাত রেখে বলে ওঠে, বাবা, মাইয়া দেহি রাগ করে। মিষ্টি অভিমানী স্বরে বলে ওঠে, রাগ তো করবই, তুমি জানো তোমার ওই বজ্জাত নাতি কথায় কথায় রাগ করে। আনোয়ারা বেগম মিষ্টির সাথে ড্রয়িং রুমে ঢুকতে ঢুকতেই বলেন, কি কইতাছো দাদু ভাই? রাশেদ চৌধুরী হেসে মিষ্টিকে বলে, মাকে রুমে নিয়ে যাও, অনেকটা জার্নি করে এসেছে, রুমে গিয়ে আসতে দেরি, যত নালিশ দেওয়ার দাও। মিষ্টি আনোয়ারা বেগমকে নিচে ড্রয়িং রুমের পাশাপাশি ঘরগুলোর মধ্যেই একটাতে দিয়ে যায়। মিষ্টি তাকে বিছানায় বসিয়ে শুধানো গলায় বলে, জানো দাদিজান, আমি না মনে মনে তোমাকেই চেয়েছি যে তুমি যদি আসতে। কেন দাদু ভাই, কিছু হয়েছে? দাদিজান, তুমি জানো রাদিফের না খুব রাগ, এসেছে থেকে রেগে থাকে। আজ আমার ফোন ভেঙে দিয়েছে। তার পছন্দের মানুষ তো তুমি, তাই তোমাকে সাথে নিয়েই ওর রাগ শেষ করতে চেয়েছি আমি। আনোয়ারা বেগম হেসে হেসে বলেন, দাদু ভাই, পোলা মাইসের অমন রাগ থাকে, পোলা মাইসের রাগ কমে পোলা পানের মুখ দেখার পরে। মিষ্টি লাজুক হেসে বলে, দাদিজান, তুমি সেই আগের যুগেই পড়ে আছো। না রে পাগলি মাইয়া, আমি ঠিকই কইতাছি। মিষ্টি উঠে দাঁড়িয়ে বলে, তুমি এখন হাত মুখ ধুয়ে একটু রেস্ট নাও, তোমার পরাণের পরাণ রাধি ফেলে দেখা করতে বলবো। ঠিক আছে, কইও কিন্তু মনে কইরা। হুম। মিষ্টি চলে যায় রুম থেকে। ড্রয়িং রুমে এসে বসে পড়ে। ঠিক তখনই সাইমা চৌধুরী কিচেন থেকে মিষ্টিকে ডেকে ওঠেন, মিষ্টি, এদিকে আয় তো। মিষ্টি উঠে চলে যায় কিচেনে। হ্যাঁ বলো। মিষ্টি, একটু পায়েসটা রান্না করে দে না মা। তুমি করো না? না, তুই কর, রাজ তোর হাতের রান্না করা পায়েস খুব পছন্দ করে, তাই তো তোকে বলা। মিষ্টি চুলায় হাঁড়ি বসিয়ে দিয়ে দুধ ঢালতে ঢালতেই মনে মনে বলে ওঠে, সবাই দেখি সবার কাছে ব্যস্ত। একজন আছে তার রাদিফকে নিয়ে, আরেকজন আছে তার ছেলে আসার আনন্দে। এদিকে রাজ আর রাহাকে রিসিভ করে নিজেই ড্রাইভ করে ওদের নিয়ে আসে বাড়ির উদ্দেশ্যে আসছে। মাঝপথে এসে রাদিফের ফোন আসে, তার বন্ধু কল দিয়েছে, একটা কাজ পড়ে গিয়েছে তাই তাকে যেতে বলেছে। রাদিফ গাড়ি থামিয়ে রাজকে ড্রাইভ করে বাড়িতে চলে যেতে বলে। রাজও চলে আসে। রাজ চলে আসার পরই রোহান নিজের গাড়ি নিয়ে আসে রাদিফের সামনে। রাদিফ উঠে পড়ে সেই গাড়িতে। বাড়িতে সব গোছগাছ শেষ, সবাই অপেক্ষায় রয়েছে কখন রাহা আর রাজকে দেখতে পাবে। রুবেল চৌধুরী নিজের ঘরে বসে আছেন। তার সেই ছোট্ট মেয়েটা সেদিন অভিমান করেই চলে গিয়েছিল, সেও অভিমান করে বসে রয়েছেন। যে পর্যন্ত মেয়ে নিজে এসে কথা না বলবে সেই পর্যন্ত রুমেই থাকবে, বের হবেন না। রাদিফ কল দেয় সাইমা চৌধুরীর ফোনে। হ্যালো বড় আম্মু। হ্যাঁ বল, কত দূর তোরা?
আমি ওদের সাথে না, আমি আমার বন্ধুর সাথে একটু অন্য জায়গায় এসেছি। ওদের দুজনকে পাঠিয়ে দিয়েছি, ওরা আর 10 মিনিটের মধ্যে চলে যাবে বাড়িতে। ঠিক আছে, আর তুই কখন আসবি? একটু রাত হবে। আর শোনো, যার জন্য কল দেয়া, ওরা গেলে ওদের কিন্তু কেউ বকাচকা বা কিছু বলো না। রুমানা চৌধুরী হেসে বলেন, তোর যা কথা, ওদের বকবো কেন? শুধু ওদের আসতে দে। ওদের মতো অভিমান করে চলে যাওয়া কই থেকে আসে আজ বের করব। ঠিক আছে, যা ইচ্ছে করো, এখন আমি রাখছি। আচ্ছা, আর হ্যাঁ, সাবধানে থাকিস। রাজ গাড়ি থামালো চৌধুরী বাড়ির সামনে। নিজের গাড়ি থেকে আগে নেমে রাহার কাছে এসে দরজা খুলে দেয়। রাহা নেমে যায়। মনে মনে ভয়ও কাজ করছে, ভেতরে ঢুকলে কি বাড়ির কেউ তাকে বকবে। কথাটা মনে মনে আওড়িয়ে রাজকে বলে, শোনো না, ভিতরে গেলে কি বকবে আমাকে? রাজ রাহার দিকে তাকিয়ে বলে, কি নিয়ে বকবে? আমরা আসছি বলে বাড়ির সবাই খুশি, আর সবাই বাচ্চাটাকেও নিয়েও খুশি। যদি বকে তাহলে তুমি যে চলে গিয়েছিলে সেটা নিয়ে বকতে পারে, তাছাড়া বকার কোনো কারণ নেই। রাহা রাজের হাত আঁকড়ে ধরে। রাজুর হাত ছাড়িয়ে মুচকি হেসে বলে, তাহলে চলুন স্বামীর বাড়ির। বলেই রাহাকে বাজাকোলা করে তোলে। রাহা রাজের শার্ট খামচে ধরে বলে ওঠে, কি করছো? নামাও, বাড়ির লোক দেখলে কি মনে করবে? রাজ গম্ভীর গলায় বলে, তোমায় বলেছিলাম না যে বাড়িতে থেকে তুমি আমার কথায় চলে গিয়েছো, সেই বাড়িতে তোমায় আমি পাচা কোলে নিয়েই ঢুকবো। ইস, তাই বলে সবার সামনে কি করে কোলে নিয়ে যাবে? আমার লজ্জা লাগছে। নামাও আমাকে, আমি হেঁটে হেঁটেই যাব। রাজ রাহাকে নামিয়ে দেয় না, পাজাকোলা নিয়েই বাড়িতে ঢুকে সদর দরজার সামনে এসে দাঁড়ায়। রাজীবের ফোনের পর সবাই সদর দরজার সামনেই দাঁড়িয়েছিল। রাহা লজ্জায় রাজের বুকের সাথে মিশে আছে। ইস, এভাবে কেউ বাবা মায়ের সামনে দাঁড়ায়? রাজ তার মায়ের দিকে তাকিয়ে বলে ওঠে, আম্মু, বউ নিয়ে কি ভিতরে আসবো? সাইমা চৌধুরী ছেলের কথা শুনে হেসে উঠে বলেন, এসো, বউ নিয়ে ভেতরে এসো। সবাই ওদের দিকে তাকিয়ে হেসে ওঠে। রাজ ড্রয়িং রুমে এসে রাহাকে নামিয়ে দেয়। রুমানা চৌধুরী মেয়েকে দেখে কেঁদে ওঠেন। এগিয়ে গিয়ে মেয়েকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। রাহা কান্নাজড়িত গলায় বলে, আম্মু কেমন আছো? তোকে ছাড়া ভালো থাকি কি করে? তবে এখন তোকে দেখে বেশ ভালো লাগছে। রুমানা চৌধুরী মেয়েকে ছাড়িয়ে মেয়ের মুখখানা মন ভরে দেখতে লাগলেন। কতদিন দেখেননি। রাহা বলে, আম্মু বাবা কই? উপরে। রাহা সাইমা চৌধুরী, মিষ্টি আর আনোয়ারা বেগমের সাথে কথা বলে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। বাবার রুমে এসে থামলো। কয়েকটা বড় বড় শ্বাস ছেড়ে ভিতরে ঢুকে দেখে তার বাবা বেলকুনিতে বসে আকাশের দিকে তাকিয়ে আছে। রাহা সোজা তার বাবার কাছে গিয়ে হাঁটু কেটে বসে মাথা রাখলো তার কোলে। রুবেল চৌধুরী মেয়ের চোখের আড়ালে মুচকি হাসলেন, কিন্তু বুঝতে দিলেন না। গম্ভীর কণ্ঠে বললেন, এই বাবাকে আজ মনে পড়ল? রাহা কেঁদে উঠে বলে, বাবা বিশ্বাস করো, আমার কাছে কিচ্ছু করার ছিল না সেদিন। আমায় তুমি ক্ষমা করে দাও। আমার দিকে তাকাও। রাহা মাথা তুলে তার বাবার দিকে তাকালো। রুবেল চৌধুরী মেয়ের দুগালে হাত ছুঁয়ে চোখের পানি মুছিয়ে দিয়ে শুধানো গলায় বলে ওঠেন, এই বাবাকে বিশ্বাস করো তো? তাহলে এই বাবাকে সব সমস্যার কথা বলতে পারতে। এভাবে চলে গিয়ে কাউকে না হোক, আমাকে খুব কষ্ট দিয়েছ। প্রতিটা মুহূর্ত আমার যে কেমন করে গিয়েছে তা শুধু আমার আল্লাহ আর আমি জানি। রাহা কাঁদতে কাঁদতে তার বাবাকে জড়িয়ে ধরে বলে, বাবা, তুমি আমার উপরে রেগে আছো তাই না? রুবেল চৌধুরী পরম যত্নে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, তোমার ওপরে আগে কখনো রেগে যায়নি, এখনো রেগে নেই। রাত 11টা। সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। শুধু মিষ্টি জেগে আছে ওই বজ্জারটার জন্য। এখনো বাড়ি ফেরার নাম নেই। আল্লাহ জানে এই ছেলের কি এত কাজ। মিষ্টি সোফায় বসে বিড়বিড় করে কথাগুলো বলছে আর টিভি দেখছে। আরো 10 মিনিট পরে রাজীব এসে কলিং বেল বাজায়। মিষ্টি উঠে দাঁড়িয়ে দরজার দিকে যেতে যেতে বিড়বিড় করে বলে, বজ্জারটাই এসেছে, নিশ্চয়ই এখন এসে রাগ ছাড়া কোনো ভালো রূপ দেখাবে না। মিষ্টি দরজা খুলে দিয়ে দাঁড়ায়। রাদীপ স্বাভাবিকভাবে কোনো কথা না বলে ভিতরে ঢুকলো। মিষ্টি দরজা লাগিয়ে দিল। রাদীপ ততক্ষণে সোফায় গিয়ে বসে। মিষ্টি এগিয়ে আসতেই রাদীপ জিজ্ঞেস করে, না, ভেবেছি তুমি এলে খাবো। মিষ্টি গায়ে জড়ানো চাদর খুলে রাদীপের পাশে রেখে ডাইনিং টেবিলের কাছে এলো। শাড়ির আঁচল কোমরে গুজলো। সকালে একটা শাড়ি নষ্ট হয়েছিল তরকারি লেগে, তাই এবার আর শাড়ি নষ্ট হোক এমন কিছুই করবে না। মিষ্টি পানির জগ নিয়ে কিচেনে ঢুকে তাতে পানি ভরে নিয়ে এলো। রাদীপ মিষ্টির দিকে তাকিয়ে ওর কাজ দেখছে। হঠাৎ করেই চোখ যায় মিষ্টির পেটের দিকে। কাপড়ের আঁচল গুজে রেখে
রাগের জন্য পিঠের কিছুটা অংশ দেখা যাচ্ছে। রাদিফ চোখ সরিয়ে নিয়ে আবার তাকায়। মিষ্টি যেই খাবার বাড়তে যাবে ঠিক তখনই রাদিফ ওকে ডেকে ওঠে। মিষ্টি রাদিফের দিকে তাকিয়ে বলে, বলো। রাদিফ উঠে দাঁড়িয়ে বাঁকা হেসে বলে ওঠে, মানে? মিষ্টি বুকে হাত গুছিয়ে অন্যদিকে তাকিয়ে বলে, লাগবে না সারপ্রাইজ। মিষ্টি আর না করলো না, রাদিফের দিকে তাকিয়ে বলে ওঠে, ঠিক আছে চলো, তাড়াতাড়ি যাবে। মিষ্টি উপরে চলে আসে। রাদিফের রুমে ঢুকে 2 কদম এগোতেই রাদিফের রুমে ঢুকে ঠাস করে দরজা লাগিয়ে দেয়। মিষ্টি মন করে হয়তো সারপ্রাইজ দিবে, তাই দরজা বন্ধ করে দিল। মিষ্টি বিছানায় বসলো। রাদিফ নিজের ব্লেজার খুলে মিষ্টির পাশেই রাখলো, টি শার্টটাও খুলে ফেললো। মিষ্টি ওর দিকে তাকিয়ে বলে ওঠে, তুমি কি এখন শাওয়ার নিতে জামা কাপড় খুলছো? রাদিফ বাঁকা হেসে বলে ওঠে। রাদিফ রুমের লাইট নিভিয়ে দিয়ে ডিম লাইট জ্বালিয়ে মিষ্টির দিকে এগিয়ে আসে। মিষ্টি ঘাবড়ে গিয়ে বলে, তুমি কি শুয়ে পড়া চিন্তা ভাবনা করছো? রাদিফ সোজা গলায় বলে ওঠে, না, বাসু করে চিন্তা ভাবনা করছি। রাদিফ মিষ্টির দিকে এগিয়ে আসতেই মিষ্টি বিছানায় পা তুলে পেছাতে থাকে আর আমতা আমতা করে বলে,